দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জির নিয়মিত আয়োজনে। আমরা বিপিএল নিয়ে বেশ কয়েকদিন ধরেই একটু টুকটাক আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম। আমি কিংবা আমার যারা সহকর্মী আছেন তারাও আপডেট দেওয়ার চেষ্টা করছিলেন। এখন যে জিনিসটা হচ্ছে যে দুর্বার রাজশাহীকে নিয়ে এই যে টুর্নামেন্টটা বিপিএল হবে সেখানে মনে হয় সবচেয়ে বেশি সমালোচনাটা হচ্ছে বা হয়েছে বলা চলে। কী জন্য হয়েছে তার কারণ হচ্ছে যে দুর্বার রাজশাহীকে নিয়ে মানুষের যে প্রত্যাশাটা ছিল, যেমন একদম শুরুর দিকে যদি কথা বলি, যে তারা প্রথম দিকে যেমন জানিয়েছিল যে রাইলি রুশো কিংবা আন্দ্রে রাসেলকে ফেরানোর চেষ্টা করবে, যেহেতু তারা রাজশাহী রয়্যালসের হয়ে খেলেছিলেন, কিন্তু তাদেরকে ফেরানো সম্ভব হয়নি। তার পরবর্তীতে তারা যে ধরনের টিম সাজিয়েছে, আপনি যদি পারফরম্যান্স হিসাব করেন ঘরোয়া ক্রিকেটে বা দেশীয় পারফরম্যান্স হিসাবে, সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো চয়েস তাদের ভিতরে আছে। এনামুল হক বিজয় আছেন, তাসকিন আহমেদ আছেন, জিসান আলম আছেন, আরও বেশ কয়েকজন আছেন যারা কিনা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, এরকম পারফর্মার অবশ্যই আছেন। কিন্তু তাদের সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে বিদেশি ক্রিকেটারের কালেকশন নিয়ে। আপনি যদি ড্রাফটের দিকে তাকান, ড্রাফটে তারা মাত্র 2 জন বিদেশি ক্রিকেটার নিয়েছেন। সেখানে লাহিরু সামারকুন শ্রীলঙ্কান, তার বয়স খুব সম্ভবত 30, 31 বা 29 বছর হবে। তিনি লাস্ট টাইম যখন বিপিএলে খেলেছিলেন দুর্দান্ত ঢাকার হয়ে খেলেছেন, একটা ম্যাচে বোলিং করেছিলেন, সেই ম্যাচেও তিনি 34 বা 40 রানের কাছাকাছি দিয়েছেন। তিনি যে খুব ভালো পারফর্মার সেটা বোধ হয় বলা যাবে না। তার সঙ্গে যাকে নেওয়া হয়েছিল পাকিস্তানের সাদ নাসিম, তার বয়স হয়ে গেছে 34 কিংবা 35 বছর হয়ে গেছে, অনেক দিন একেবারে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি খেলছেন না। টি-20 ক্রিকেটে যেটা প্রতিযোগিতামূলক বলতে পারেন, যে আপনি পিএসএল এর কথা বলতেন, লাস্ট খুব সম্ভবত তিনি 17 কিংবা 18 সালের পর পিএসএলে তিনি খেলেননি, আমি যদি ভুল না করে থাকি। এখন কথা হচ্ছে এই যে 2 জন ক্রিকেটারকে তারা ড্রাফট থেকে নিল, তারপরে স্বাভাবিকভাবেই সমালোচনাটা হবে। এই সমালোচনার জায়গাটা মনে হয় এখন একটু দূরে সরিয়ে রাখতে পারবে দুর্বার রাজশাহী। একটা সময় তাদেরকে বলা হতো দুর্বার না, এটা আসলে দুর্বল রাজশাহী। আমার কাছে মনে হয় যে এই যে একটা সমালোচনার ট্যাগ লেগে গেছে, সেটা মনে হয় একটু কমানোর সুযোগ এসেছে দুর্বার রাজশাহীর কাছে। কেন বলছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু লাস্ট কয়েকদিন আপনাদেরকে 2টো আপডেট জানিয়েছি যে ফকর জামানের সঙ্গে তাদের আলোচনা চলছে, বেনি হাউলের সঙ্গে আলোচনা চলছে। নতুন খবর হচ্ছে যে আরও 5 জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে তারা আলোচনা করছে, যাদেরকে তারা চেষ্টা করছে যে কোনোভাবে যদি বনিবনা হয়, যেহেতু এটা পারিশ্রমিক, আপনি যদি ডিরেক্ট সাইনিং করবেন পারিশ্রমিকের একটা ব্যাপার থাকে, কয় ম্যাচের জন্য পাবেন, কাকে কীভাবে পাবেন, সেই ব্যাপারগুলো অবশ্যই কনসিডার করতে হয়। সেই কারণে হয়তো তাদের সঙ্গে আলোচনা চলছে। এটা যে এখনও কনফার্ম যে তারাই খেলবেন ব্যাপারটা এরকম না। এদের ভিতরে 2-3 জন খেলবেন, 5 জনও খেলতে পারেন বা 1 জনও খেলতে পারেন, ব্যাপারটা এরকম। তারা আলোচনা করছে, কথা বলছে, এখন আসলে চুক্তি হওয়াটা পর্যন্ত বাকি আছে। এখন যে জিনিস হচ্ছে 5 জন ক্রিকেটার কারা, তারা কেমন হতে পারেন, আপনি বেশ সবাইকে চিনবেন। গত মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে এসেছিলেন নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার টম ব্রুস, মিডল অর্ডারে ব্যাটিং করেন। টুর্নামেন্টের কয়েকটা ম্যাচ যাওয়ার পরে খুব সম্ভবত তিনি এসেছিলেন। তার পরবর্তী তিনি মনে হয় 30 বা 35 অ্যাভারেজে তিনি 200-র বেশি রান করেছেন, 217 বা 18 এরকম রান করেছিলেন। যেহেতু দুর্বার রাজশাহীর ব্যাটিংয়ে একটু এত বড় তারকা নেই, সেখানে একটা বড় অপশন হতে পারেন 3 বা 4 নম্বরের দিকে জায়গাটাতে। আর যদি আপনি ব্যাটিংয়ে যদি আরও একটু শক্তি বাড়ানোর কথা চিন্তা করেন, সেখানে মোহাম্মদ হারিস একটা অপশন হবে। যদি ফকর জামানকে না পাওয়া যায় বা ফকর জামানকেও যদি পাওয়া যায়, তারপরও তারা ওই মোহাম্মদ হারিসের সঙ্গে যোগাযোগ করছেন। পাকিস্তানের ক্রিকেটার, টি-20 ক্রিকেট তিনি খেলেন, টি-20তে তিনি বিধ্বংসী ব্যাটিং করতে পারেন। হয়তো তার মাঝে যে প্রত্যাশাটা করা হয় সেটা এখনও ফুলফিল করতে পারেনি, কিন্তু তিনি কিন্তু পিএসএলে সবসময় ভালো পারফরমেন্স করেন, জাতীয় দলের হয়ে যেমনই করুক না কেন। এর আগে তিনি গতবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আসার কথা ছিল, খেলতে এসেছিলেন, কিন্তু তার এনওসি সমস্যার কারণে তিনি ম্যাচ খেলতে পারেননি। তার আগের মৌসুমে তিনি খেলে গেছেন সিলেট স্ট্রাইকার্স হয়ে, তার সঙ্গে আলোচনা চলছে, তিনি খুব সম্ভবত এই দলটার হয়ে খেলবেন। ব্যাটিংয়ে যদি আপনি আরও চিন্তা করেন, যে বেশ কয়েকদিন ধরে একটা নাম শোনা যাচ্ছে, মার্টিন গাপটিলের সঙ্গে তারা যোগাযোগ করছে, আমাদেরকে নিশ্চিত করেছে দলের পক্ষ থেকে যে হ্যাঁ তারা আলোচনা করছে, কিন্তু গাপটিল কি আসবেন এটা আসলে এখনই বলা কঠিন। এখন পর্যন্ত তিনি বিপিএল খেলতে আসেননি, কখনো বিপিএল খেলা হয়নি, কারণ ওই সময়টাতে যেহেতু তার সুপার স্ম্যাশ চলে, তাদের দেশীয় টুর্নামেন্ট চলে, সেই কারণে তার জন্য আসা একেবারে একটু কঠিন। এখন কথা হচ্ছে এইবার তাকে পাওয়া যাবে কিনা। যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে কয়েকটা ম্যাচের জন্য হয়তো পাওয়া যাবে, আগে পরে কখন পাওয়া যাবে সেটাও এখনও নিশ্চিত না। কিন্তু তাকে না পাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ হচ্ছে যে কটা ম্যাচের জন্য তাকে নেওয়া হতে চাচ্ছে, তাকে নিতে চাচ্ছে, সেটার জন্য তিনি অনেক বেশি পারিশ্রমিক দাবি করছেন। তো 80 লাখ দিয়ে আপনি 2-3 ম্যাচের জন্য বা 4 ম্যাচের জন্য এরকম কাউকে নিয়ে আসবেন, এবং যার বয়স আসলে এখন 37 বা 38 এরকম কাছাকাছি একটা বয়স হয়ে গেছে, এমন একজনকে আপনি নিয়ে আসবেন কিনা সেটা একটা
প্রশ্ন থাকতে পারে। সেই কারণে মার্টিন গাপটিল অপশনটা আপনাকে একটু হোল্ডে রাখতে হবে, কারণ খুব সম্ভাবনা, আমি আসলে খুব বেশি সম্ভাবনা যে দেখি আমার কাছে আসলে মনে হয় না। তারা যদিও জানাচ্ছে যে আলোচনা চলছে, কিন্তু সেই আমি অগ্রগতি দেখি না যে তাকে পাওয়ার। আরও যদি আপনি আলোচনা করেন, এই 3টে ব্যাটসম্যান নিয়ে আমরা আলোচনা করলাম, আমরা একটু বোলিং আলোচনা করতে পারি যে বোলিংয়ে কাকে আলোচনা করা হচ্ছে বা কার সঙ্গে কথা বলা হচ্ছে। তারা পেস বোলিংয়ে তাদের তাসকিন আহমেদ আছেন, তার সঙ্গে তারা একটা নাম যুক্ত করতে চাচ্ছেন, সেটা হচ্ছে বিলাল খান, ওমানের ক্রিকেটার। গতবার তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন, বাহাতি পেস বোলিংয়ে তিনি কিন্তু টপ অর্ডারের ধস নামিয়েছিলেন। বেশ কয়েকটা ম্যাচে তিনি উইকেট একেবারে শুরুতে উইকেট এনে দিয়েছেন, দারুণ সব ইয়র্কার করতে পারেন। লেট অর্ডারে তিনি যখন বোলিং করতেছেন, মানে ডেথ ওভারে যখন বোলিং করতেছেন, তখনও কিন্তু তার বোলিংটা খুবই কার্যকরী। গতবার মানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন তিনি, টপ পারফর্মার ছিলেন তাদের দলের। তো তাকে দলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে, তার সঙ্গে আলোচনা চলছে। এই ডিলটা আমি যতটুকু জানি ডিলটা কনফার্ম হয়ে গেছে। তা আপনারা হয়তো 2-1 দিনের ভিতরেই এটা মানে আনুষ্ঠানিক একটা পাবেন। দুর্বার রাজশাহীর পক্ষ থেকে তারা অফিসিয়ালি জানাবে যে তাদের দলের হয়ে এবারে বিপিএল খেলবেন বিলাল খান। আরেকজন বলারের সাথে কথা বলা হচ্ছে, দুশান হেমন্ত। গতবার তিনি সিলেটি স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন। এইবার যদি আপনি খেয়াল করেন যে লাস্ট যে ইমার্জিং এশিয়া কাপটা হলো, সেই ইমার্জিং এশিয়া কাপে কিন্তু শ্রীলঙ্কার হয়ে খুব ভালো বোলিং করেছেন। বেশ কয়েকটা ম্যাচে তিনি 2 বা 3টা করে উইকেট নিয়েছেন। ফাইনালেও খুব ভালো বোলিং করেছেন, 3টা উইকেট পেয়েছিলেন। কিন্তু তাকে এবার দলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে, দুর্বার রাজশাহী চেষ্টা করছে। এবং যেহেতু উপমহাদেশের কন্ডিশন, লেগ স্পিনটা তিনি খুব ভালো করতে পারেন, তার কন্ট্রোলটা খুবই ভালো, এবং টাইট লাইনে বোলিং করতে পারেন, সেটা তাকে হয়তো দুর্বার রাজশাহীকে হয়তো কাজে দেবে। তাদের স্পিন ডিপার্টমেন্ট হাসান মুরাদের মধ্যে একজন আছেন, তারপরও তারা চেষ্টা করছেন যে ভালো একজন লেগ স্পিনারকে যদি তারা দলে ফেরাতে পারেন, সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে। আপনি যেহেতু অনেকগুলো টুর্নামেন্ট চলছে, আপনার হাতে হয়তো অনেক বেশি অপশনস নেই, আর সেখানে দুশান হেমন্ত একটা ভালো অপশন হতে পারে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যেহেতু একই কন্ডিশনের ক্রিকেটার। এবং শ্রীলঙ্কাতে বর্তমানে তিনি জাতীয় দলের হয়ে প্রায়শই খেলার সুযোগ পাচ্ছেন, সেটা হয়তো অনেক বেশি কাজে দিবে। এখন দেখা যাক আসলে রাজশাহী কত দূর পর্যন্ত করাতে পারবে, কত দূর কি করতে পারবে, সেটা এখন দেখার বিষয়। এই 5 জন ক্রিকেটারের ভিতরে আসলে তারা শেষ পর্যন্ত কজনকে দলে নিতে পারে, আর আমরা তার আগে আরও 2 জনের কথা বলেছিলাম। মোট 7 জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে আপাতত এই দুর্বার রাজশাহীর আলোচনা চলছে। এখন আপাতত আসলে চূড়ান্ত হওয়া বাকি। আমরা যখন আসলে জানবো যে কোন ডিলগুলো চূড়ান্ত হয়ে গেছে, যেমন আমরা বললাম যে বিলাল খান ডিলটা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে, এটা আপাতত আপনি সামনে হয়তো অফিসিয়াল ঘোষণাটা পাবেন। বাকি যে 6 জন ক্রিকেটার আছেন, তাদের সঙ্গে কারোর সঙ্গে যদি আসলে ডিলটা চূড়ান্ত হয়ে যায়, আমরা আপনাদেরকে সবার আগে জানাবো, এই নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গেই থাকুন।